গুলি আছে, অস্ত্র আছে, সরকার পিছনে আছে। ৩৬ দিন আন্দোলন করে দেশ দখল করছি। এই দেশ এখন আমাদের, এটা এখন আমাদের বাপদাদার সম্পত্তি। আমাদের এক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা এয়ারপোর্টে গুলি নিয়ে ধরা পড়ছে, গুলি উদ্ধার হয়েছে। উনি বলছে ওনার লাইসেন্স করা পিস্তল আছে, গুলিটা ভুলে চলে আসছে। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে। কাজেই উনি এটা রাখতে পারে কি না, কোথায় টাকা পাইলো, কিনলো না কিনলো, এটা নিয়ে আজকে আলাপ হবে না। আজকে আলাপ হবে যে আজকে ১ জুলাই, আজকে আলোচনাটা হবে যে বিগত শেখ হাসিনা সরকারের উৎখাতে সম্মিলিত বিরোধী দল সকল রাজনীতিকরা মোটামুটি ২০১৪ সাল থেকে ২৪ পর্যন্ত ১০ বছর আন্দোলন করছে। তারা একটা পর্যায়ে এসে কোটা নিয়ে আন্দোলনে ছাত্ররাকে সামনে আসে। ছাত্রদেরকে সামনে রেখে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন দেন এবং মাঠে নেমে আসছে। নেমে আসার একটা কারণ হলো, আর যাই হোক, শেখ হাসিনা ২০১৪, ১৮ এবং ২৪ তিনটা নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই। এই ভোটের দাবিতেই জনগণ রাস্তায় আসছে, একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখন অভ্যুত্থান হয়েছে, এখন ছাত্ররা আসছিল কোটার দাবি নিয়ে, তাহলে তাদের দাবি আদায় হয়ে গেছে। বাড়তি হিসেবে একটা স্বৈরশাসক, এটা পতন হয়ে গেছে। এখন কি উচিত ছিল? এখন তো উচিত ছিল এই ছাত্ররা, সমস্ত ছাত্ররা নিজ নিজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে লেখাপড়ার টেবিলে ফিরে যাবে তারা। আর যদি তাদের মধ্যে থেকে কেউ রাজনীতি করতে চায়, তারা হয়তো কিছু ছেলে পেলে যারা রাজনীতিতে ইন্টারেস্ট, তারা বিভিন্ন দলেও যোগ দিতে পারে বা স্বতন্ত্রভাবেও রাজনীতি নির্বাচন করতে পারে। তবে মূল ভূমিকা তাদের করা উচিত ছিল পেশার গ্রুপ হিসাবে। তারা পেশার গ্রুপ হিসেবে থাকবে, ভালো মন্দ দেখবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে এই কোটার আন্দোলনের যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিল, আন্দোলনের সামনে ছিল, তারা চর দখলের মতো নদী ভাঙ্গন এলাকায় যখন একটা চর জায়গা ওঠে, তখন আশেপাশে ২-৪ গ্রামের লোক ওইটা দখলের জন্য লড়াই নামে। যারা শক্তিশালী লড়াই, তারা ওটা দখল করে নেয়। এখন আমরা দেখতেছি যে ছাত্ররা বাংলাদেশটাকে দখল করে নিল। তারা এই আন্দোলনে যে ছাত্ররা ছাড়া আরও কেউ যে ছিল আন্দোলনে, এটা তারা স্বীকার করে না। এটা তারা স্বীকার করে না। যারা ৪০ বছর ৫০ বছর ধরে রাজনীতি করতেছে, ১০ বছর ধরে আর এই সরকার, এই বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, জেল খাটছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে নিয়ে হাসি মস্করা শুরু করে দিল। তারা বলা শুরু করলো যে আপনারা এই ১৫ বছর কী করছিলেন, আপনারা ১৫ বছর কী করছিলেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাতে বা এই যে গণ অভ্যুত্থানে আর কারো কোনো অবদান নাই। একমাত্র এই ছাত্ররা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আর বাকি সব হলো হিজড়া। তাদের ভিতরে তাদের কোনো ক্ষমতাই নাই। তারা কি করছে ১৫ বছর? তাদের কথা হলো যে আমরা ৩৬ দিনে এই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ছাড়া করছি,
এখন এই দেশটা হলো আমাদের, আমরা এটা দখল করছি, এটা চর দখল। ভালো কথা। তারপরে কি হলো? তারপরে শুরু হলো, আমরা তো সবাই অসংখ্য লোক প্রাণ দিছে, আন্দোলন করছে কী জন্যে? লুটপাট, দুর্নীতি, গুম, খুন, অনাচার, গণতন্ত্র হত্যা, এগুলো পুনরুদ্ধারের জন্যে, বৈষম্য দূর করার জন্য, তাই না? ওরে বাবা রে বাবা, এখন ছাত্ররা আইসা যেভাবে লুটপাট শুরু করছে তারা সারা দেশে, আমরা অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমরা এবং ভালো ভালো রাজনীতিবিদ যারা বড় বড়, তারা একেবারে ঠাসকি খেয়ে গেছে, তারা হতভম্ব হয়ে গেছে। তারা আরে এটা কি? ডক্টর ইউনূসকে সামনে রেখে একটা সরকার গঠন হলো। দেশবাসী বা আমরা আশা করছিলাম 3 মাসে একটা নির্বাচন হবে, বা 6 মাসও হবে, বা 1 বছরই হবে, একটা নির্বাচন হবে। জনগণ যাকে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে। কিন্তু আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করছি, সেই সরকারের কাছে আমাদের আশা থাকবে কি, যে অতীতে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, যার কারণে আমরা আন্দোলন করেছি, সেগুলো যাতে এই সরকার না করে, আমরা প্রেশার গ্রুপ হিসেবে থাকবো, সবাই দেখব। এখন এই ছাত্ররা পুরা দেশ তারা দখল করে নিয়েছে। এখন স্টুডেন্ট, 1 বছর আগে যারা ছাত্র জীবনে সবারই হয়, আমরা আন্ডারস্টিমেট করি নাই, যাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, এক সন্ধ্যা খাইলে আর এক সন্ধ্যা না খেয়ে থাকতে হয়, যারা টিউশনি ফি দিতে পারে নাই, সেই সমস্ত ছাত্ররা এখন কেউ 100-200 গাড়ি, আরও বেশি 400-500 গাড়ি নিয়ে তারা মহড়া দিতেছে নিজ নির্বাচনী এলাকায়। তাকে জিজ্ঞেস করা হলে বলতেছে এরকম 200-100 গাড়ি তার বাপ দাদারই এই সামর্থ্য ছিল। অর্থাৎ আগের রেজিমের একটু লজ্জা শরম ছিল, কিন্তু এদের তো তাও নাই। এখন এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররা সারা দেশের নিয়োগ বাণিজ্য, সারা দেশের বদলি বাণিজ্য, সারা দেশের কি বলবো আর, ঠিকাদারি, কন্ট্রাক্টারি থেকে শুরু করে সব নিয়ন্ত্রণ তারা নিয়েছে। তাদের হাতে এখন টাকা, দেদার সে টাকা তারা লুটাইতেছে চারিদিকে। এ দেখতেই পাচ্ছি আমরা। তারা হোটেল শেরাটন দখল করে রাখছে। তারা রাতের বেলা বসে সেখানে আড্ডা দেয়। বাংলা মোটরে বিশাল পার্টি অফিস নিয়ে নিছে। সরকারের 7-8 কোটি টাকার ওই হোটেল শেরাটনে তারা বিল দেয় নাই, দখল করে রাখছে। আরে হোটেল দখল করবো কি, পুরো দেশই তো তাদের দখলে। 3 জন ছাত্র মন্ত্রী পরিষদের ছিল, আছে, তার মধ্যে নাহিদ বেরোইছে, আরও 2 জন আছে। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার এই 1 বছরেই লুটপাটের অভিযোগ, না ডাইরেক্ট অভিযোগ, না প্রকাশ্য। এই সজীব ভুইয়া, এই যে ছাত্রনেতা, যে মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পিএসের বিরুদ্ধে 150 কোটি টাকার অভিযোগ। এই গাজীপুরের একটা সামান্য অফিসার সিটি কর্পোরেশনের নিয়োগে 12 কোটি না 20 কোটি টাকার বাণিজ্য হয়েছে, ওপেন সিক্রেট। তারপরে যত সচিব বদল, এসপি বদল, ডিসি বদল, এমনকি ইউনিয়ন, এই যে রেলওয়ে থেকে শুরু করে সরকারি সব অফিস, আদালত, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পর্যন্ত প্রকাশ্য লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, প্রকাশ্য চলতেছে, মব সন্ত্রাস চলতেছে, মামলা বাণিজ্য। মামলা বাণিজ্যটা কি? মামলা হইতেছে 400-500 জনের নামে, সেখানে তারপরে বেচা কিনা শুরু হইতেছে। দাও তুমি 1 কোটি, তোমাকে মামলা ছেড়ে দিই, দাও 10 লাখ,
দাও 5 লাখ, দাও 20 লাখ, সারা দেশে চলতেছে এই বাণিজ্য। আমি হতবাক হয়ে গেলাম যে এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এনসিপি গঠন করতেছে, এরা ধরাকে সরা জ্ঞান মনে করতেছে। দেশের কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক দলকে তারা পাত্তা দিতেছে না। আর এটা অত্যন্ত লজ্জার বিষয় যে শেখ হাসিনার সরকার বা আগের সরকার যারা ছিল তারা কিন্তু লুটপাট করলেও খুব আস্তে ধীরে কৌশলে করছে। 1 বছর হয়ে গেল শেখ হাসিনা গেছে, একটা ডকুমেন্টস দেখাতে পারছেন যে এই যে শেখ হাসিনা এখান থেকে এত টাকা নিয়ে এইভাবে পাচার করছে? তার কয়জন মন্ত্রীর বিরুদ্ধে এই ডকুমেন্টস পত্রিকায় কোথাও দিতে পারছেন? তারা কি টাকা পাচার করে নাই, লুটপাট করে নাই তারা যে 15 বছর ছিল? কিন্তু ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো কই? এ তো ধারাবাহিকভাবে পত্রিকায় আসার কথা যে এই মন্ত্রী এখান থেকে এত টাকা নিছে, এই মন্ত্রী এই এমপি এখান থেকে নিছে, শেখ হাসিনা এখান থেকে নিছে, এই যে এখানে তার বাড়ি, এখানে তার গাড়ি, এখানে তার এই। পারছেন? মানে তারা কৌশলে করছে, তাদের ভিতরে একটা লজ্জাও ছিল, তারা আস্তে ধীরে খাইছে রাঘব বলের মতন তারা খাইছে। আর এইসব ছেলে পেলে আইসা প্রকাশ্য খাচ্ছে, প্রকাশ্য। আজকে আমরা লজ্জায় পড়ে গেছি, রাস্তায় নামলে গাড়িতে হেলমেট নাই, হুন্ডাতে হেলমেট নাই, চালাইতেছে। সার্জেন্ট ধরলে বলতেছে চিনস? আজকে ফেসবুকে দেখলাম, কয় আমি জাজিরার সহকারী সমন্বয়ক, তুই চিনস আমারে? কি আর হেলমেট? সারাটা দেশে মব সন্ত্রাস, মব জাস্টিস কিসের? মব সন্ত্রাস, লুটপাট ওপেন সিক্রেট তারা করতেছে, দেদাস্য করতেছে। আমরা 35 বছর রাজনীতি করি, 500 টাকা ঘরে আনতে পারি নাই এই পলিটিক্স করিয়া। বামপন্থীদের হাজার হাজার নেতা আছে দেখেন, সারা জীবন রাজনীতি করতেছে, 2 টাকা ঘরে আনতে পারে নাই কেউ। আর আগে পরে যারা খাইছে, কিন্তু এখন তাহলে কি হলো? আমরা তো লজ্জায় মরে যাই। এই 25 বছর 20 বছর ছেলেপেলেগুলো সব কীভাবে তারা তাদের নিজের চরিত্রটাকে এইভাবে বিলীন করে দিল। 90 ছাত্র আন্দোলন হয়েছে না, গণ অভ্যুত্থান হয়েছে না? হয়েছে। তাহলে এই অভ্যুত্থানের পরে এই ছাত্ররা সারা দেশের একটা জেনারেশন ছাত্রদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা সব নষ্ট করে দিয়ে সবটিকে সাথে নিয়ে লুটপাটে নামাইছে। তারা এখন সারা দেশেই দেদারসে লুটপাট করতেছে। এটা কেমন বিষয়টা, কোন দিকে যাইতেছে, কেমন হইল? তারা ধরাকে সরা জ্ঞান মনে করে যা খুশি, নারী কেলেঙ্কারির থেকে শুরু করে এমন কোনো কাজ আছে যে তারা এখন করতেছে না, এবং যাই করতেছে সব ওপেন। যার যার এলাকায় কেউ 100 গাড়ি নিয়ে বেড়াইতেছে, কেউ 200 গাড়ি নিয়ে বেড়াইতেছে, কেউ 500 গাড়ি নিয়ে বেড়াইতেছে। টাকা আসছে কোত্থেকে? এগুলো তাদের বিরুদ্ধে এখনই শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। একটা কথা মনে রাখবে যে বনেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। এই যে 25 বছর 30 বছরের এই 26 বছরের এই 20 বছরের ছেলেপেলেগুলা এগুলো যা করতেছে, আমরা নিজেরাই লজ্জা পাইতেছি। কিন্তু তাদের পরিণতি কি হবে? এটা কি মাইনে নিবে দেশবাসী? তারা এটাও বলতেছে যে 300 আসনই তারা পাবে, আর কোনো দলকে কোনো আসন দিবে না। তাহলে এতে বোঝা যায় যে তারা এটা দখল করে নিয়েছে, চর দখল করছে তারা, তাদের অস্ত্র আছে, সরকার তাদের হাতে আছে।
যাই হোক, এখন বর্তমান সময়েতে এদের বিরুদ্ধে কেউ এই ধরনের কথাবার্তা বলতেছে না। তা আজকে 1 জুলাই ঘটা করে পালন করা হইতেছে। আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটাইয়া এখন আমরা কার মধ্যে আছি? এখন আছি মব সন্ত্রাস, ওপেন লুটপাট, খুনাখুনি, দখলবাজি, বদলিবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য কি নাই এখন। তারপরও দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নির্বাচন কখন হবে অনিশ্চিত হয়ে গেছে। এখন দেশটাই এখন একটা সংঘাতের দিকে যাইতেছে। যাক, দেশবাসীকে বলবো যারা সচেতন আছেন তারা চোখ কান খোলা রাখেন। এই অবস্থার বেশি দিন চলতে দেওয়া যাবে না, আমাদের হস্তক্ষেপ করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ফ্যাক্ট, এই চ্যানেলে এটা দেখতে পারবেন। আমি ভয়েস অফ ফ্যাক্টের সব দর্শক বন্ধুদের অভিনন্দন জানাইতেছি পাশে থাকার জন্যে। আর ফেসবুকে যারা দেখবেন সবাই এটা একটু শেয়ার দিয়ে পুরো দেশে ছড়াই দিয়ে।